আধার কার্ড আপডেট কিভাবে করবেন? আধার কার্ড আপডেটের কাজ করার জন্য প্রথমে আপনারা আধার কার্ডের যে মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এরপর এখানে আপনারা লগইন অপশানে ক্লিক করবেন। লগইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনার যে আধার কার্ডটি আপনি আপডেট করতে চাইছেন, সেই আধার নম্বরটা এখানে ইনপুট করবেন। তো আমি আধার নম্বর ইনপুট করছি। তারপরে এখানে ক্যাপচা ফিল করবেন, যে ক্যাপচাটা এখানে শো হবে সেই ক্যাপচাটাই ফিল করবেন। ক্যাপচা ফিল করার পরে লগইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, অর্থাৎ আধার কার্ডের যে ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি চলে আসবে। তো আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপি এখানে ইনপুট করে দিচ্ছি। ওটিপি দিয়ে আপনি লগইন অপশানে ক্লিক করবেন। লগইন অপশানে ক্লিক করার সাথে সাথে একটুখানি অপেক্ষা করবেন, দেখবেন আপনার আধার কার্ড লগইন হয়ে যাবে। তো লগইন হওয়ার পরে কি করবেন, এখানে অ্যাড্রেস আপডেট একটা অপশান পাবেন। অর্থাৎ এখন আমরা জানি শুধুমাত্র অনলাইনে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করা যায় এবং নাম, ডেট অফ বার্থ, ফটো চেঞ্জ এসবগুলো কিন্তু অনলাইনে করা যায় না। এগুলো করতে গেলে আমাদের কি করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের কোনো আধার সেবা কেন্দ্রে যেতে হয়। তো সেটা কিভাবে করতে হয় সে বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও দিয়ে দেবো। তো এখন কিভাবে অ্যাড্রেস আপডেট করবেন সে বিষয়ে দেখাচ্ছি। দেখুন, অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দুটো অপশান পাবেন। একটা হচ্ছে আপডেট আধার অনলাইন, আর একটা হচ্ছে হেড অফ ফ্যামিলি, অর্থাৎ HOF বেসড আধার আপডেট। তো এটা কাদের জন্য, যাদের ক্ষেত্রে 5 বছরের নিচে বয়স, যে সমস্ত বাচ্চাদের, তাদের আধার কার্ড আপডেট করার জন্য, যদি অ্যাড্রেস আপডেট করার জন্য যদি অন্য কোনো ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনারা এই HOF ডকুমেন্ট বেস এই অপশানটা সিলেক্ট করবেন। আর যদি 5 বছরের ঊর্ধ্বে বয়স হয়, যে ব্যক্তির আধার কার্ড ডকুমেন্ট আপডেট, এই যে ব্যক্তির আধার কার্ড আপনি অ্যাড্রেস আপডেট করবেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সাপোর্টিং ডকুমেন্ট সেক্ষেত্রে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি আধার আপডেট অনলাইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি প্রসিড টু আধার অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে সবগুলো নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এগুলো এখন এখান থেকে আপডেট হবে না বলে এগুলো অলরেডি ব্লক হয়ে রয়েছে, এগুলো খুলবে না। তো শুধুমাত্র এখানে অ্যাক্টিভ রয়েছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে নো লিমিট, অর্থাৎ আপনি একটা আধার কার্ডে যতবার ইচ্ছা অ্যাড্রেস আপডেট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। তো কী কী সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, কীভাবে আপডেট করবেন অ্যাড্রেস, সব কিছু আজকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো অ্যাড্রেস এই অপশানে সিলেক্ট করবেন। আপনারা এটা সিলেক্ট করে নিচে প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার বর্তমান আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে শো হবে, অর্থাৎ সেই অ্যাড্রেসটা এখানে শো হবে। এবং এরপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখুন এখানে এবার একটা একটা করে সব কিছু আপনি নতুন যে অ্যাড্রেস বসাতে চাইছেন সেটা এখানে টাইপ করবেন। তো এখানে কেয়ার অফের জায়গায় আপনার গার্জিয়ান নামটা দেবেন। এবার এখানে আপনি যখন এখানে ইংলিশটা লিখবেন, ইংলিশটা লেখার সাথে সাথে নিচে অটোমেটিক্যালি বাংলাটা টাইপ হয়ে যাবে। তো এরপরে হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার এটা দিতে হবে। তারপরে আপনার যে স্ট্রিট বা রোড নাম রয়েছে সেটা দিতে পারেন। এগুলো আপনি ম্যান্ডেটরি নয়, চাইলে দিতেও পারেন, নাও পারেন। এরপরে হচ্ছে এরিয়া, লোকালিটি বা সেক্টর, আপনার কোন এরিয়ায় বাড়ি বা ঠিকানা যেটা আপনি বসাতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন, লিখবেন। তারপরে হচ্ছে ল্যান্ডমার্ক দিতে পারেন। এরপরে পিনকোড আপনাকে দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। পিনকোড যখনই আপনি দেবেন তখনই আপনার এখানে স্টেট সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি স্টেট চলে আসবে এবং ডিস্ট্রিক্টও চলে আসবে। তারপরে এখানে আপনার ভিলেজ বা টাউন বা সিটি নেম, এখানে আপনি পিনকোড বসালে একটা লিস্ট চলে আসবে, আপনার ওই পিনকোডের আন্ডারে যতগুলো গ্রামের নাম রয়েছে বা টাউনের নাম রয়েছে সেগুলো সব লিস্ট চলে আসবে। এবার আপনার যে গ্রাম বা শহরের নাম যেটা হবে সেটা আপনি ওই লিস্ট থেকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে পোস্ট অফিস দিতে হবে। পোস্ট অফিস দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, পুরো অ্যাড্রেসটা সম্পূর্ণ ভালো করে লেখার পরে এখানে আপনি কী করবেন, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখান থেকে আপনি সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে অ্যাড করতে হবে।
তো আপনি কোন সাপোর্টিং ডকুমেন্ট দিতে চাইছেন সেটা এই লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি বলে দিচ্ছি কি কি সাপোর্টিং ডকুমেন্ট এখানে অ্যালাউ রয়েছে। প্রথমে দেখুন এখানে অ্যালাউ রয়েছে অ্যালটমেন্ট লেটার। এটা হচ্ছে আপনার স্টেট গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যদি কোনো অ্যালটমেন্ট লেটার থাকে, সরকারি কাগজ, সেক্ষেত্রে সেটা অ্যালাউ রয়েছে এবং সেখানে অবশ্যই অ্যাড্রেস লেখা থাকতে হবে। এরপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট অথবা পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যদি থাকে, সেটাতে অবশ্যই স্ট্যাম্প সহ সিগনেচার থাকতে হবে, সেই ব্যাঙ্ক অফিসিয়ালের স্ট্যাম্প সহ সিগনেচার থাকতে হবে, তাহলে সেটা অ্যালাউ রয়েছে এবং সেখানে অবশ্যই অ্যাড্রেস লেখা থাকতে হবে। এরপরে দেখুন ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড, অর্থাৎ প্রতিবন্ধী যে আইডেন্টিটি কার্ড হয়, সেই প্রতিবন্ধী আইডেন্টিটি কার্ড যদি কারো থাকে, সেখানে অ্যাড্রেস লেখা থাকে, তো সেটা দিলেও এখানে অ্যালাউ রয়েছে। এরপরে হচ্ছে ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল এখানে অ্যালাউ রয়েছে, কিন্তু আমরা যতদূর জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে WBSEDCL এর যে ইলেকট্রিসিটি বিল, সেখানে কিন্তু অ্যাড্রেস লেখা থাকে না ইলেকট্রিসিটি বিলে। তো সুতরাং এটা আপনি সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ যে ডকুমেন্টে অ্যাড্রেস লেখা থাকবে না, সেই ডকুমেন্ট কখনো অ্যাড্রেস আপডেট করার সাপোর্টিং ডকুমেন্ট হতে পারে না। তো যেহেতু সব জায়গার নিয়ম একই নয়, অন্য অন্য জায়গায় ইলেকট্রিসিটি বিলে অ্যাড্রেস লেখা থাকে, সে কারণে যেহেতু আধার কার্ড হচ্ছে সেন্ট্রালের, সে কারণে সারা ভারতবর্ষের অন্য অন্য কোথাও ইলেকট্রিসিটি বিলে অ্যাড্রেস লেখা থাকে, সে কারণে এই লিস্টের মধ্যে ইলেকট্রিসিটি বিলটাকে রাখা হয়েছে। সুতরাং এটাকেও আমাদের তাহলে এড়িয়ে যেতে হবে, কারণ আমাদের এখানে ইলেকট্রিসিটি বিলে কখনো অ্যাড্রেস লেখা থাকে না এই জন্য। তো যাই হোক, এরপর হচ্ছে গ্যাস কানেকশান বিল। যদি কারো গ্যাস কানেকশান বিল থাকে, সেক্ষেত্রে আপনারা সেই গ্যাস কানেকশান বিলটাও এখানে কিন্তু অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে গ্যাস কানেকশান বিল কিন্তু আপনার অবশ্যই সেখানে অফিসিয়ালি যে স্ট্যাম্প সিগনেচার থাকা উচিত সেটা থাকতে হবে, এবং যেন সেটার মিনিমাম 3 মাস বয়স হয়, ওই গ্যাসটা কানেকশান নেওয়ার বয়সটা যেন মিনিমাম 3 মাস হয়ে থাকে, তাহলে সেটা অ্যালাউ রয়েছে। এরপর হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট। আপনার ইন্ডিয়ান পাসপোর্ট যদি থাকে, সেক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে অ্যালাউ রয়েছে। এরপর হচ্ছে কিষাণ ফটো পাসবুক। যাদের কিষাণ ফটো পাসবুক রয়েছে, তারা সেটা ব্যবহার করতে পারেন অ্যাড্রেস সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। তারপরে লাইফ অর মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি। যদি কোনো মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি থাকে, যেন তার ভ্যালিড মিনিমাম 1 বছর আগের থেকে ভ্যালিড থাকে, তাহলে সেটা অ্যালাউ রয়েছে। এরপর হচ্ছে MGNREGA, অর্থাৎ জব কার্ড। জব কার্ড যদি কারো থাকে, জব কার্ডে যদি আপনার অ্যাড্রেস সঠিক থাকে, যেটা আপনি করতে চাইছেন আধার কার্ডে বর্তমানে, তাহলে আপনার জব কার্ড এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যালাউ রয়েছে। এছাড়াও ম্যারেজ সার্টিফিকেট এখানে অ্যালাউ রয়েছে। ম্যারেজ সার্টিফিকেট উইদাউট ফটোগ্রাফ হলেও চলবে, তবে ফটোগ্রাফ থাকলে খুবই ভালো হয়, কারণ ফটোগ্রাফ জয়েন্ট ফটো স্ট্যাম্প সহ সিগনেচার যদি ম্যারেজ সার্টিফিকেটে থাকে, তাহলে তো খুবই সেটা ভালো। কিছু কিছু ম্যারেজ সার্টিফিকেটে ফটো জয়েন থাকে না, সিঙ্গেল থাকে, তো সিঙ্গেল থাক জয়েন থাক সেটা কোনো ব্যাপার নয়, তবে ম্যারেজ সার্টিফিকেট অফিসিয়াল সিগনেচার সহ স্ট্যাম্প সহ যদি থাকে, তাহলে সেটা অ্যালাউ রয়েছে। এরপর হচ্ছে পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই পাবলিক সেক্টর ব্যাঙ্ক। অন্য কোনো ব্যাঙ্ক যেটা RBI দ্বারা রেজিস্ট্রার্ড, এরকম যদি কোনো ব্যাঙ্ক থাকে, সে ব্যাঙ্ক আপনার এখানে সেই ব্যাঙ্কের পাসবুক কিন্তু এখানে অ্যালাউ রয়েছে, কিন্তু অবশ্যই সেখানে ফটোগ্রাফ থাকতে হবে, সেই ব্যাঙ্ক পাসবইয়ে আপনার ফটো স্ট্যাম্প সহ সিগনেচার করে থাকতে হবে, তাহলে সেটা অ্যালাউ রয়েছে। এরপরে যেটা রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে, সেটা হচ্ছে ফটো আইডি কার্ড। সার্টিফিকেট উইথ ফটো ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট। যদি আপনার সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো ফটো আইডি কার্ড, সেটা লেবার কার্ড হতে পারে বা ডোমিসাইল সার্টিফিকেট হতে পারে, অন্য কোনো এই ধরনের যদি সরকারি ডকুমেন্ট থাকে, সেটাও কিন্তু এখানে অ্যালাউ রয়েছে। এরপর হচ্ছে পেনশনের আপনার যদি কোনো কার্ড থাকে, তো সেটাও ক্ষেত্রে এটাও অ্যালাউ রয়েছে, অবশ্যই সেটা কিন্তু অফিসিয়াল স্ট্যাম্প সহ সিগনেচার থাকতে হবে এবং সেখানে অ্যাড্রেস লেখা থাকতে হবে, তাহলে সেটা অ্যালাউ রয়েছে। এরপর হচ্ছে প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট। যদি আপনার কোনো প্রপার্টি থাকে, তো সেই প্রপার্টির যে আপনি ট্যাক্স পেমেন্ট করেন, সেটা পঞ্চায়েতে হতে পারে অথবা পৌরসভায় হতে পারে, সেই ট্যাক্স পেমেন্ট করার যে রিসিপ্ট, সেই রিসিপ্টে যদি আপনার অ্যাড্রেস থাকে এবং সেখানে স্ট্যাম্প সিগনেচার থাকে সরকারি, তাহলে সেটাও
সেটাও এখানে অ্যালাউ রয়েছে এখানে। এরপর হচ্ছে রেশন কার্ড অথবা ই রেশন কার্ড। রেশন কার্ড অথবা ই রেশন কার্ড, যদি আপনার রেশন কার্ড থাকে, রেশন কার্ডে তো অবশ্যই অ্যাড্রেস লেখা থাকে, সেক্ষেত্রে রেশন কার্ডের অ্যাড্রেস অনুযায়ীও এখানে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট যদি কারো থাকে, অবশ্যই তো সেখানে আমরা জানি ফটো থাকে, সিগনেচারও থাকে। তো কাস্ট সার্টিফিকেট সম্পূর্ণভাবে অ্যালাউ রয়েছে। এরপরে দেখুন, কমার্শিয়াল ব্যাংক, অন্য কোনো ব্যাংকের পাসবই যদি আপনার থাকে, সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, তো সেখানে অবশ্যই স্ট্যাম্প সহ সিগনেচার থাকতে হবে উইথ ফটোগ্রাফ। এছাড়াও রয়েছে আপনার স্ট্যান্ডার্ড সার্টিফিকেট গেজেট অফিসার। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা তো যাদের কোনো সাপোর্টিং ডকুমেন্ট মেলে না, থাকে না, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এটা করে থাকি। যদি কোনো গেজেট অফিসার, অর্থাৎ সরকারি যে অনেক স্কুল টিচার রয়েছেন অথবা অনেক সরকারি ডাক্তার রয়েছেন যারা গেজেট অফিসার, সেটা হেলথ ডিপার্টমেন্টের যে কেউ হতে পারে অথবা কোনো এডুকেশন ডিপার্টমেন্টের কোনো সরকারি কর্মকর্তা হতে পারেন। তার যদি ক্যাটাগরি, গেজেট অফিসারের তার ক্যাটাগরি যদি এ গ্রেডের মধ্যে পড়ে, তাহলে অবশ্যই তার সিগনেচার এবং স্ট্যাম্প সেটা অ্যালাউ রয়েছে একটা নির্দিষ্ট সার্টিফিকেটে। সেই সার্টিফিকেটের ফরম্যাটটা আমি দেখিয়ে দেবো। সেটা হচ্ছে আধার কার্ডের একটা অফিসিয়াল ফরম্যাট রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে ওই অফিসার দ্বারা সিগনেচার করিয়ে নিলে তাহলে সেটা কাজ হবে। তো এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই গেজেট অফিসার গ্রুপ এ, যেটা বললাম। এরপরে দেখুন, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এমএলএ এমপি, অর্থাৎ আপনি এমএলএ এমপি দিয়েও সিগনেচার করাতে পারেন ওই সার্টিফিকেটটা, অর্থাৎ ওই ফর্মটা ফিল আপ করার পরে। এছাড়াও আপনি এডুকেশনাল ইনস্টিটিউট, কোনো আর কি কলেজের প্রিন্সিপাল বা স্কুলের হেডমাস্টার, তাদেরকে দিয়েও সিগনেচার করাতে পারেন যদি আপনার অন্য কোনো ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে এখানে অ্যালাউ রয়েছে। এছাড়াও আপনার কোনো স্কুলের হেডমাস্টারের যদি কোনো আপনার স্কুল সার্টিফিকেট থাকে, সেটাও অ্যালাউ রয়েছে। তারপরে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট গেজেট অফিসার বি গ্রুপেরও যদি হয়, সেটাও অ্যালাউ রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এই ডকুমেন্টটাই দিয়ে থাকি অ্যাড্রেস আপডেট করার জন্য। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড, প্রেসিডেন্ট অর মুখ্য ইত্যাদি। অর্থাৎ ভিলেজ পঞ্চায়েতের যে সেক্রেটারি রয়েছে অথবা পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন, তার কাছ থেকেও আপনি সিগনেচার করতে পারেন স্ট্যাম্প সহ এই স্ট্যান্ডার্ড সার্টিফিকেটে। স্ট্যান্ডার্ড সার্টিফিকেটের ফরম্যাট আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে। তো এরপরে কী কী ডকুমেন্ট রয়েছে দেখুন, টেলিফোন বা ল্যান্ডলাইনের কোনো বিল যদি আপনার থাকে, পোস্টপেড মোবাইল বিল পেমেন্ট করার যদি মিনিমাম 3 মাস বয়সের যদি কোনো বিল থাকে, সেখানে আপনার অ্যাড্রেস লেখা থাকলে সেটাও অ্যালাউ রয়েছে। এছাড়াও থার্ড জেন্ডার, অর্থাৎ যদি থার্ড জেন্ডার যারা থাকে, তাদের যে সরকারিভাবে যে তাদের আইডেন্টিটি কার্ড দেওয়া হয়, সেই আইডেন্টিটি কার্ড যদি কারো থাকে থার্ড জেন্ডারদের জন্য, সেটাও অ্যালাউ রয়েছে। আপনি এছাড়াও বলছে ভ্যালিড রেজিস্টার্ড সেল এগ্রিমেন্ট, যদি আপনি কোনো এগ্রিমেন্ট বা কাউকে যদি কোনো জমি বা প্রপার্টি লিজ দিয়ে থাকেন অথবা সেল করে থাকেন অথবা রেজিস্ট্রেশন করে থাকেন, বিক্রি করে থাকেন সেই সমস্ত ডিটেলস যদি আপনার সরকারিভাবে থাকে, সেটাও এখানে অ্যালাউ রয়েছে এবং সেখানে অবশ্যই অ্যাড্রেস লেখা থাকতে হবে। এরপর হচ্ছে ভোটার আইডেন্টিটি কার্ড, অর্থাৎ ই ভোটার কার্ড যদি থাকে, সেক্ষেত্রেও অ্যালাউ রয়েছে, এটা তো আর বলার কিছু নেই। দ্বিতীয়ত হচ্ছে লাস্ট হচ্ছে ওয়াটার বিল অ্যাটলিস্ট 3 মাস বয়সের যেন ওয়াটার বিল যদি আপনার থাকে এবং সেখানে যদি অ্যাড্রেস লেখা থাকে সরকারিভাবে, সে ওয়াটার বিল আপনার এখানে অ্যালাউ রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। তো আমরা সম্পূর্ণ আধার কার্ডের অ্যাড্রেস কারেকশানের জন্য সাপোর্টিং ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো অ্যালাউ রয়েছে, প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যতটা সম্ভব চেষ্টা করেছি আলোচনা করার জন্য। তো এই সাপোর্টিং ডকুমেন্ট আপনি যেটা দিতে চান সেটা এখান থেকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ওকে করবেন। ওকে করার পরে আপনি কি করবেন, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করে এখানে কন্টিনিউ টু আপলোডে যদি ক্লিক করেন, তাহলে আপনার সাপোর্টিং ডকুমেন্ট যেটা
আপনি অ্যাড করছেন সেটা আগে থেকে আপনি স্ক্যান করে রেখে দেবেন, সেটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। যেহেতু আমি ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করিনি সে কারণে আমি নেক্সট করছি না, তো নেক্সট করলে কাজ হবে না। আমি যেহেতু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করিনি, আপনাদের বোঝানোর জন্য এতক্ষণ আলোচনা করলাম। তো এরপরে নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের একটা পেমেন্ট ইন্টারফেস চলে আসবে। তো এই পেমেন্ট ইন্টারফেস আসার পরে ওখানে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। সেটা আপনি নেট ব্যাংকিং অথবা ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম, আপনি যে কোনো ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। আপনার ইউপিআই আইডি নাম্বার দিতে পারেন অথবা এখানে একটা বারকোড আসবে, আপনি সেই বারকোডে স্ক্যান করেও আপনি পেমেন্ট করতে পারেন। যখনই আপনি 50 টাকা পেমেন্টটা করে দেবেন তখনই আপনার এই অ্যাড্রেস আপডেটের যে অনলাইন ফর্ম ফিল আপটা সেটা রিকোয়েস্টটা সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে। সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেলে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এবার আপনাকে একটা এসআরএন নাম্বার দেওয়া হবে। যে এসআরএন নাম্বারটা এখানে এখন শো হচ্ছে দেখুন, এই এসআরএন নাম্বারটা আপনাকে রেখে দিতে হবে। অর্থাৎ আপনি পরবর্তীতে আপনার আধার কার্ডের যে আপনি আপডেটটা করিয়েছেন সেটা কতদূর কমপ্লিট হয়েছে বা হয়নি, বা কতদূর কাজটা এগিয়েছে সেটা দেখার জন্য আপনার এই এসআরএন নাম্বারটা প্রয়োজন হতে পারে। আপনি এসআরএন নাম্বার ছাড়াও চেক করতে পারবেন, আপনার আধার কার্ড লগ ইন করে আপনি চেক করতে পারবেন। তো কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি হোম পেজে ফিরে এসেছি। ফিরে আসার পরে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখুন আমার এখানে অনেকগুলো হিস্ট্রি দেখাচ্ছে, কবে আমি আধার কার্ড আপডেট করেছি, কবে ডকুমেন্ট আপডেট করেছি, কবে পিভিসি কার্ড অর্ডার করেছি, অথবা কবে আমি ডকুমেন্টের মানে আমার আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করেছি, সব এখানে পরপর এখানে সার্ভিস নেমের এখানে চলে আসছে, এবং সবগুলোর এসআরএন নাম্বার কবে করেছি, সেটা কী স্টেপে রয়েছে, কমপ্লিট হয়েছে কি না, সব কিছু এখানে দেখাবে। তো যদি আপনারটাও এখানে এভাবে দেখাবে, যেদিন আপনি অ্যাপ্লাই করবেন সেদিনের পর থেকে আপনি চেক করতে থাকবেন, 1 সপ্তাহ মিনিমাম অপেক্ষা করবেন, 1 সপ্তাহ পরে দেখবেন, আশা করি আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। যদি কমপ্লিট হয়ে যায় এখানে গ্রিন কালারের এরকম একটা বক্সে কমপ্লিটেড লেখা থাকবে। যখন কমপ্লিটেড লেখা থাকবে তখন আপনার আধার কার্ডটা আপনি ডাউনলোড করে নেবেন, দেখবেন যে আপনার আধার কার্ডে অ্যাড্রেস কারেকশান হয়ে চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আধার কার্ড আপডেট করার যে প্রসেস, অর্থাৎ অ্যাড্রেস আপডেট করার যে প্রসেস, সেই প্রসেসটা আজকের আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখন আরেকটা জিনিস দেখানোর বিষয় রয়েছে, সেটা হচ্ছে যেটা আমি বলেছিলাম যে ভিডিও শেষে দেখিয়ে দেবো, যে আধার কার্ডের যে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট আপনি যেটা সিগনেচার করবেন, যখন আপনার অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট থাকবে না, তখন আপনি পঞ্চায়েত প্রধান বা আপনি গেজেট অফিসার অথবা এমএলএ, এমপি অথবা আপনি বিডিও বা অন্য কোনো অফিসার দিয়ে সিগনেচার করবেন। যে ফর্মটাতে সিগনেচার করবেন, অর্থাৎ যে ফর্মটা আপনি ফিল আপ করবেন, সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেই ফর্মের পুরো ফরম্যাটটা আমি এখন একবার দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিয়ে এই ভিডিওটা আজকে শেষ করব। আর আপনার আধার কার্ডে নাম এবং ডেট অফ বার্থ, জেন্ডার অথবা ফটো চেঞ্জ সহ অন্যান্য কাজগুলো কীভাবে করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমি ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা দেখিয়ে এবং সেটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো একটুখানি দেখতে থাকুন। আমি এটাকে মিনিমাইজ করেছি। মিনিমাইজ করার পরে আমার ওই যে ফরম্যাটটা আমি কম্পিউটারে সেভ করে রেখে দিয়েছি সেইটা আমি বার করছি। বার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিছু গোপনীয়তার স্বার্থে এই জায়গাটা একটু ঘোলা করে রেখেছি। আমি ফরম্যাটটা বার করে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে দেখতে থাকুন। এই যে সেই স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আমি বার করেছি, এই সার্টিফিকেটটা আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি। প্রথমে পুরো ফর্মটা দেখে নিন। এই যে পুরো ফর্মটা এই পর্যন্ত, এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে কী করবেন, প্রথমে আপনার এখানে ডেটটা লিখতে হবে, এখানে তারিখ, এখানে মাস, এখানে সাল, এখানে ডেট লিখতে হবে। অর্থাৎ আপনি কবে ফর্মটা ফিল আপ করছেন, অর্থাৎ যেদিন আপনি অফিসারকে দিয়ে সিগনেচার করবেন, সেটা স্কুল টিচার হতে পারে, পঞ্চায়েত প্রধান হতে পারে, বা আপনার এমএলএ, এমপি হতে পারে, যে কোনো গেজেট অফিসার হতে পারে। আপনি যাকে দিয়েই সিগনেচার করান না কেন সেটা
কার কার ক্ষেত্রে অ্যালাউ রয়েছে সেটা আমি একটু আগে আলোচনা করে দিয়েছি অলরেডি। তো এখানে প্রথমে ডেটটা লিখতে হবে। ডেট লেখার পরে এখানে ডেটটা লিখে এরপরে এই রেসিডেন্ট অপশানে ঠিক মারবেন। রেসিডেন্ট অপশানে ঠিক মারার পরে এখানে লাস্ট যে অপশানটা রয়েছে আপডেট রিকোয়েস্ট, এই আপডেট রিকোয়েস্টে ঠিক মারবেন। এটা নিউ এনরোলমেন্ট যাদের নতুন আধার কার্ড করার জন্য তাদের নিউ এনরোলমেন্টে ঠিক মারতে হয়। তো আমরা যেহেতু আপডেট করব অর্থাৎ কারেকশান করব অ্যাড্রেস, সে কারণে আপডেট রিকোয়েস্টে ঠিক মারবেন এবং রেসিডেন্ট অপশানে ঠিক মারবেন। এই দুটো বক্সে টিক মারবেন। টিক মারার পরে এখানে কি করবেন, এই প্রথম লাইনটাতে আধার নম্বরটা পুরো সম্পূর্ণ লিখবেন। অবশ্যই মাথায় রাখবেন এই ফর্মটাতে কোনো জায়গায় কিন্তু কাটাকুটি হলে চলবে না, অথবা হোয়াইটনার ইউজ করলেও কিন্তু চলবে না। সম্পূর্ণ ফ্রেশ এবং ক্যাপিটাল লেটারে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। তো যাই হোক, প্রথমে আধার নম্বরটা এখানে টাইপ করবেন। আধার নম্বরটা লেখার পরে ফুল নেম এই যে রয়েছে, ফুল নেমে এই লাইনটাতে আপনারা সম্পূর্ণ নামটা লিখবেন। অর্থাৎ আধার কার্ডে বর্তমান যে সঠিক নামটা রয়েছে সেই সঠিক নামটা এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন। দ্বিতীয় লাইনে কিছু লিখতে হবে না। আর যদি নামটা অনেকের নাম অনেক বড় হয়, সেক্ষেত্রে এক লাইনে না ধরলে দ্বিতীয় লাইনটা সেই কারণে বাড়তি দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে কেয়ার অফের ক্ষেত্রে এখানে আপনি গার্জিয়ান নাম যাকে দিতে চাইছেন, অর্থাৎ অ্যাড্রেসের সাথেই তো এখন কেয়ার অফটা রয়েছে, অর্থাৎ গার্জিয়ান নামটা এখন অ্যাড্রেস ডিপার্টমেন্টেই, অর্থাৎ অ্যাড্রেসের সাথেই গার্জিয়ান নামটা। সুতরাং আপনি গার্জিয়ান নামটাও এই ফর্মের দ্বারা চেঞ্জ করতে পারেন। তো সেক্ষেত্রে বাবা, মা অথবা হাজব্যান্ড যারই নাম দিন না কেন, সেই নামটা আপনি এখানে টাইপ করবেন। সঠিক যেটা হবে সেটা এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে আপনার পুরো অ্যাড্রেসটা লিখবেন, যেমন হাউস নাম্বার, স্ট্রিট নাম্বার, ল্যান্ডমার্ক, তারপরে সেক্টর বা লোকালিটি, ভিলেজ বা টাউন নেম, তারপর পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পরপর যেভাবে যে সোজাসুজি লাইন বাই লাইন সেগুলো লিখে দেবেন যেরকম লিখতে হয়। তো আপনার যেগুলো রয়েছে সেগুলো লিখে দেবেন। লেখার পরে এখানে কি করবেন, পিনকোডটা এখানে টাইপ করে দেবেন। পিনকোড দেওয়ার পরে ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন। যে অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু ডেট অফ বার্থ কারেকশানের জন্য ফর্মটা ফিল আপ হচ্ছে না, কিন্তু ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে, কারণ ভেরিফিকেশানের জন্য সঠিক ডেট অফ বার্থ আধার কার্ডে যেটা রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপরে কি করবেন, এই যে বক্সটা, এই বক্সে একটা পাসপোর্ট রিসেন্ট আপনার ফটো এখানে অ্যাটাচ করবেন। ফটো অ্যাটাচ করার পরে পাশের যে বক্সটা রয়েছে এই বক্সে ক্যান্ডিডেট, অর্থাৎ যার আধার কার্ড কারেকশান করছেন, আপনি অ্যাড্রেস আপডেট করছেন, সেই ব্যক্তির সিগনেচার করতে হবে এই ঘরের মধ্যে। আর এই ঘরের মধ্যে একটা ফটো বসাতে হবে। তো এখানে ফটো বসানোর পরে এবার নিচে চলে আসুন। নিচে চলে আসার পরে এখানে দেখুন নেম অফ দ্য সার্টিফায়ার, অর্থাৎ আপনি যাকে দিয়ে সিগনেচার করাবেন, সেটা পঞ্চায়েত প্রধান হতে পারে, স্কুল টিচার হতে পারে, অথবা এমএলএ, এমপি যেই হোক না কেন, তার নামটা এখানে লিখতে হবে। অর্থাৎ যে সিগনেচার করছে, অর্থাৎ যে আপনাকে সার্টিফিকেটটা দিচ্ছে, তার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবার এখানে দেখুন ডিজিগনেশন, এখানে আপনি কি করবেন, সে কোন ডিপার্টমেন্টে রয়েছে সেই ডিপার্টমেন্টটা এখানে লিখতে হবে। অর্থাৎ যদি আপনার এমএলএ হয় তাহলে আপনি এখানে লিখবেন এমএলএ। যদি আপনি এখানে পঞ্চায়েত প্রধানের নাম লিখে থাকেন তাহলে আপনি এখানে লিখবেন পঞ্চায়েত প্রধান। যদি আপনি এখানে লিখে রাখেন যে এখানে যদি আপনি কোনো গেজেট অফিসারের নাম লিখে থাকেন, অর্থাৎ গেজেট অফিসারের যদি দিয়ে সিগনেচার করান, সেক্ষেত্রে এখানে আপনাকে গেজেট অফিসার লিখে রাখতে হবে। সেক্ষেত্রে আপনার গ্রুপটাও সিলেক্ট করতে হবে, এ নাকি বি। যদি ধরুন আপনি এ গ্রুপের গেজেট অফিসারের নাম লিখেছেন এখানে, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন যে গেজেট অফিসার গ্রুপ এ, এরকম লিখবেন। এরপরে হচ্ছে অফিস অ্যাড্রেস, অর্থাৎ যাকে দিয়ে আপনি সিগনেচারটা করাবেন তার যে অফিস একটা রয়েছে, অর্থাৎ তিনি যদি স্কুল টিচার হয় তাহলে সেক্ষেত্রে স্কুলটাই তার অফিস, সেক্ষেত্রে স্কুলের অ্যাড্রেসটা এই 2 লাইনের মধ্যে লিখতে হবে। আর যদি তিনি কোনো পঞ্চায়েত প্রধান হন বা পঞ্চায়েত সেক্রেটারি হন, সেক্ষেত্রে পঞ্চায়েত অফিসটাই হচ্ছে তার জন্য অফিস, সেক্ষেত্রে ওই পঞ্চায়েতের অফিসের অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তো এভাবে আপনি তার অ্যাড্রেসটা লিখে দেবেন। লেখার পরে কন্ট্যাক্ট নাম্বারটা তারই কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ যাকে দিয়ে সিগনেচারটা করাবেন সেই অফিসারের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে, ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখুন, এখানে 1 2 3 4 5 এই যে 5টা ছোটো বক্স পাচ্ছেন, এই 5টা বক্সই আপনারা টিক মেরে দেবেন। প্রত্যেকটাতে এখানে টিক মারতে হবে। টিক মারার পরে নিচে আসুন, এখানে কতগুলো অপশান রয়েছে, এখানে আপনি যে অফিসারের দিয়ে সিগনেচার করাচ্ছেন সেই অফিসারের সোজাসুজি
এইখানে আপনি বক্সে টিক মারবেন। অর্থাৎ আপনি কোন অফিসারকে দিয়ে সিগনেচার করাচ্ছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি গেজেট অফিসার এ গ্রুপ হয় সেক্ষেত্রে আপনাকে প্রথম বক্সটাতে টিক মারতে হবে, বাকিগুলোই মারার প্রয়োজন নেই। যদি আপনি ভিলেজ পঞ্চায়েত হেড আর মুখ্য অর্থাৎ পঞ্চায়েত প্রধানকে দিয়ে সিগনেচার করান সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশানটাতে টিক মারবেন, বাকিগুলো আর টিক মারার প্রয়োজন নেই। তো এভাবে আপনি যাকে দিয়ে সিগনেচার করাবেন সেই সোজাসুজি সেই বক্সে এখানে টিকটা মারবেন। মারার পরে কী করবেন, আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার এই ফর্মটাকে নিয়ে আপনার অন্যান্য ডকুমেন্ট বা আধার কার্ড বা যে ডকুমেন্টগুলো প্রয়োজন আধার কার্ডটা নিয়ে এবং এই ফর্মটা ফটো অ্যাটাচ করে নিয়ে আপনি যে অফিসারের কাছ থেকে সিগনেচার করাতে চান সেই অফিসারের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে যে আপনি ফটোটা বসিয়েছেন এই ফটোটা বসানোর যে ফটোটা আপনি যে বসিয়েছেন এই ফটোর উপরে স্ট্যাম্প মেরে ওই অফিসার একটা সিগনেচার করবে। ফটোর উপরে স্ট্যাম্প মেরে সিগনেচার করবে। তারপরে এই যে নিচে একটা বড় বক্স দেখতে পাচ্ছেন খালি ঘর, এখানেও উনি একটা স্ট্যাম্প মেরে সিগনেচার করবেন। উনি এই দু জায়গায় স্ট্যাম্প মেরে সিগনেচার করবেন। করার সাথে সাথে এই ফর্মটা আপনার পুরো রেডি হয়ে গেল। এটাই হচ্ছে আপনার এখন সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড্রেস কারেকশানের জন্য। এবার আপনি ওখানে অ্যাড্রেস কারেকশানের ওখানে গিয়ে এই ডকুমেন্টটাই আপনি ওখানে আপলোড করে দেবেন। তাহলে আপনার ডকুমেন্ট আপডেট অর্থাৎ আধার কার্ডের যে আপনার অ্যাড্রেস আপডেট সেটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি 1 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু আশা করি আপনাদের এটা উপকারে আসবে। ধন্যবাদ।